আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন সিডনি থেকে লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, দূরে থাকলেও তো আপনি দেশের সব খবরই রাখেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা বর্তমানে দেশে, এটা নিয়ে আমরা গত বেশ কয়েকদিন ধরে বেশ উদ্বিগ্ন, এবং এর আসলে কারণটা কি এটা বোঝা যাচ্ছে না। আমরা একটা জিনিস দেখছি, যেমন আমি একটা ঘটনা বলি আপনাকে, যে রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী যে সপরিবারে মারা গেলেন, এটা নিয়ে নানা ধরনের ঘটনা। প্রথম দেখলাম যে পুলিশ খুব দ্রুততার সঙ্গে, অবিশ্বাস্য দ্রুত গতিতে সবকিছু উদ্ধার করে ফেললেন। পুলিশ কমিশনার একটা প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করতে করতে উনি চোখ দিয়ে পানিও ফেললেন, কান্নাকাটিও করলেন। আমি নিজেটা দেখেছি, দেখে আমি নিজে একটু আপ্লুত হয়ে গিয়েছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা এত সিরিয়াসলি। পরে দেখলাম যে এটা নিয়ে সন্দেহ। আবার ময়না তদন্তের মধ্যে যা তথ্য পাওয়া গেল তার সঙ্গে অনেক কিছু মেলে না। তো এর বাইরে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সিলেটেও এরকম একটা হত্যা হচ্ছে সপরিবারে। ইদানিং যেন সপরিবারে, পুরো পরিবারের সবাইকে মেরে ফেলা হচ্ছে। ওইটার রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। এটা যেটা হয়েছে রংপুরেরটা, এটা রহস্য উদ্ঘাটিত হয়েছে কিনা সেটাও তো ক্লিয়ার না। এটা কি রহস্যের উদ্ঘাটন বলবো, নাকি ঘটনার প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা বলবো, কিছু তো বুঝতে পারছি না। তো আমার কথাটা হলো কি, এই যে সপরিবারে হত্যা করার যে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি, শিশুটাও বাদ যাচ্ছে না। এর পেছনে কি আপনার মনে কি মনে করেন? আমাদের তো উর্বর মনে অনেক কিছু আসে। আপনি কি ভাবছেন এগুলোকে নিয়ে? আপনাকে আমি ধন্যবাদ জানাই প্রসঙ্গটি তুলবার জন্য। অত্যন্ত হৃদয় বিদারক, বেদনা বিধুর একটা ঘটনা। কিন্তু আপনি যখন বললেন যে পুলিশের কান্না, সেটা দিয়েই আমি একটু বলি। ছেলেবেলা থেকে না আমার একটা সন্দেহ আছে, এবং এই সন্দেহটা কিভাবে হয়েছে ধরেন, আহ, আমি যখন বাচ্চারা অন্য খেলা খেলতো, আমি পত্রিকা পত্রিকা খেলতাম। আমি কাগজ কেটে পত্রিকা বের করতাম নিজে নিজে, এবং ওই পত্রিকা আমি নিজেই খবর দিতাম, নিজেই খেলার খবর দিয়ে এরকম করতাম। তো পত্রিকা পড়ার স্বভাবের কারণে আমি ছেলেবেলা থেকে দেখতাম যে ধরেন একটা বাস গড়িয়ে খাদে পড়েছে, ওটা নিউজ করতো কি, একটি বাস খাদে পড়ে গেছে, 2 জন মানুষ ও 3 জন পুলিশ আহত। তো পুলিশ কি মানুষ না? যে 2 জন পুলিশ আর 3 জন মানুষ কেন? পুলিশও তো মানুষ। এই যে আপনি বললেন না যে পুলিশের চোখে কান্না, এটা আমাদেরকে আবেগ আপ্লুত করতেই পারে, করেছিল। কিন্তু তারপরেই আমরা দেখলাম প্রচুর কারণ সৃষ্টি হচ্ছে, যেটা এই কান্নাকে অবসলিউট করে দিচ্ছে, কুমিরের কান্না হিসেবে ভাবতে আমাদেরকে বাধ্য করছে। এখন দেখুন, পুলিশ হচ্ছে আমাদের দেশে অত্যন্ত, আমি বলবো তাদের, আমাদের অনেক আত্মীয় স্বজন পুলিশে কাজ করে, আমাদের অনেক বন্ধু ছিল পুলিশে, এখনো আছে। তো এটা তো মানতে হবে যে পুলিশও মানুষ, পুলিশেরও হৃদয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স, তারা তাদের আইন এবং ধারার বাইরে যেতে পারে না, এবং যেটা স্ক্রিপ্ট থাকে সেটাই তারা পাঠ করে। তো আপনার এই হৃদয় বিদারক ঘটনাটা আপনি যেটা বললেন, যে অত্যন্ত সাংঘাতিক একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা কি মনে হয়, আপনি হয়তো জানেন মাত্র কিছুদিন আগে জাতিসংঘে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীরা আবার চেষ্টা করছে তৎপর হবার জন্য, তাদের কাছে রিপোর্ট আছে এবং সংগঠিত হচ্ছে দেশের আনাচে কানাচে। এই যে বললেন পরিবার সহ মেরে ফেলা, একেবারে আমি যদি খোলামেলা কথা বলি, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনটা হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর, এইটাকে আপনি স্বাভাবিক প্রক্রিয়া বা বিচ্ছিন্ন ঘটনা কোনোটা বলার কোনো কারণ নেই, কিন্তু অত্যন্ত লজ্জাজনক। এবং কোন পরিস্থিতিতে গেছে দেখেন, যদি আমরা একটু রূপক অর্থে বলি, মেয়েটির নাম ছিল আগামী। আগামী মানে ভবিষ্যৎ। আগামীকে শেষ করে দেওয়া হয়েছে, ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আপনি দেখেন একটা স্কুল শিক্ষক, রিটায়ার্ড, 65 বছরের বয়স তার, যা দেখলাম, তার ওয়াইফের বয়স 50+ বা ইত্যাদি। তো সর্বনাশ হচ্ছে। শেষ যে রিপোর্টটি, ডোমের যে সাক্ষাৎকার 71 টিভির সাথে, ওটা আমি শুনলাম পুরা,
ডোম মানে তো জানেন যে যারা মরা পোড়ায় বা মরা সৎকার করে তারা। সে যে বলছে যে বীর্য আছে, কি মারাত্মক অভিযোগ দেখেন। বলছে মেয়েটির এবং ভদ্র মহিলার ভেজাইনাতে বা যাই হোক, আমরা এইসব শব্দে যেতে চাই না, সেখানে যে পাওয়া গেছে আলামত, মানে এগুলো মানে কি, মানে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। এবং আমি একটা কথা একটু মানে বিনয়ের সাথে জানতে চাই, হঠাৎ করে আপনার এই যে ভদ্রলোক যারা 4 জন মারা গেলেন তারা সবাই চক্রবর্তী, পুলিশের যিনি রহস্যের ইয়ে করবেন, সমাধান করবেন, তিনিও আপনার হিন্দু মানুষ দেখা গেল, কি যেন নাম, সনাতন। তারপরে সাক্ষী ধরে আনা হলো, তাও হিন্দু। তারপরে দেখা গেল আপনার যে 2 জনকে সাসপেক্ট করা হয়েছে, ধরে নিয়ে গেছে, তারাও হিন্দু, ডোমও হিন্দু। রংপুরে তো হিন্দু আসলো কোত্থেকে হঠাৎ করে, এটাই তো বুঝতে পারছি না। রংপুর হঠাৎ হিন্দুপূর্ণ এবং আপনার অন্য সম্প্রদায় শূন্য হয়ে গেল কি করে? স্ক্রিপ্ট একটু বাস্তবমুখী এবং একটু মানে কি বলবো, রিয়ালিটি সম্পন্ন হলে ভালো হয়। এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না। সবচেয়ে যেটা করুন সেটা হচ্ছে যে আমরা হিন্দু মুসলমান প্রশ্নে না যাই, এটা কি সবার জন্য বিপদ সংকেত নয়? আপনার বাড়িতে আপনি আপনার পরিবার সহ অনিরাপদ, আপনার পরিবারকে হয় ধর্ষণ করা হয়েছে, অথবা ইয়াবা খেয়ে হত্যা করা হয়েছে, অথবা অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে, কিন্তু এই ক্লিনজিং বা এই হত্যাকাণ্ড বন্ধ করতে না পারা, এই ব্যর্থতা তো সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলার যে সিলেটে যেটা ভয়াবহ হয়েছিল, পরিস্থিতি বাংলাদেশে। আমি আপনাকে বলি, সিলেটে যে ঘটনাটা ঘটেছিল সপরিবারে, ওরা অবশ্য মুসলিম ছিলেন, কিন্তু ওরা আবার আওয়ামী লীগ করতেন এক সময়। আওয়ামী জি, পরিবার, আমি এখন নিউজের মধ্যে এই কথাটা আমার উল্লেখ আছে, নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটা আওয়ামী পরিবার। মানে আওয়ামী পরিবার হলে কি তাহলে হত্যাটা আর হত্যা থাকে না নাকি? এটা তো আওয়ামী পরিবার, সংখ্যালঘু পরিবার, প্রগতিশীল পরিবার, বামপন্থী পরিবার, মানে এদের আর বাঁচার কোনো অধিকার নাই, তাই তো? এখন এটা হ্যাঁ, কি শুধু, বলবেন? হ্যাঁ, তার মানে শুধু বাঁচবে মব পরিবার আর মৌলবাদ পরিবার, এই তো। এখন দেখেন, আমরা যদি একটু ভেতরের দিকে যাই, আমি আবারও বলছি, আমি প্রতিবারই এই শোতে বলি যে সবচেয়ে বিপজ্জনক হয়েছে আমাদের সুশিক্ষিত নামে পরিচিত মানুষের সরকার। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে গেছেন। এই যে একটা ঢাকনা কি হয় জানেন, ম্যানহোলের যে ঢাকনা থাকে, এটা কারণ হচ্ছে গন্ধ এবং আবর্জনাকে চেপে রাখতে হয়। উনি আমাদের এই ঢাকনাটা খুলে দিয়ে চলে গেছেন, আমি বারবার বলছি কিন্তু। এবং এই নির্লজ্জের মতো তার প্রেস সেক্রেটারি এখনো কথা বলে, বিভিন্ন জায়গায় এসে উনি কথা বলে এখনো, আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু কেউ তাকে, একমাত্র আব্দুল তুষারকে আমি মাঝে মাঝে দেখেছি তাকে স্পষ্ট করে বলতে। তা এই মানুষগুলো আমাদের যে ক্ষতি করে গেছে, এই যে ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে গেছে, সেই ঢাকনাটা এখনো লাগানো যাচ্ছে না। এবং দেখেন, আমি বলি কিভাবে খুলে দিয়ে গেছে, কতগুলো যে হত্যাকাণ্ড তখন হয়েছে। এই যে আপনি বললেন আওয়ামী পরিবার, মানে চামড়া ছুঁড়ে ফেলেছে মানুষের। হ্যাঁ, তারপরে ধরেন যাকে ইচ্ছা তাকে গলায় জুতার মালা দিয়ে মেরে, সবচেয়ে বড় কথা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান থাকে দেশে, 32 নম্বরটা বুলডোজার দিয়ে ভেঙেছে। আর এই লোক বলছে যে আমরা আমরা জানতাম না। কত বড় মিথ্যুক আপনি দেখেন, হোয়াট আ লায়ার হি ইজ। আপনি ঢাকা শহরে ধানমন্ডিতে বুলডোজার যাচ্ছে একটার পর একটা, আর আপনি জানেন না। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি যেটা বলতে চাই, মানুষের জীবন বিপন্ন করার সময় এসেছিল আপনার এই 5ই আগস্টের পরের কিছুদিন পর থেকেই শুরু হয়েছিল, এবং তারা চলে যাওয়ার পর সেই ঘটনার পুনরাবৃত্তি এখনো চলছে। এবং আরেকটা জিনিস যেটা সবাই বলার চেষ্টা করছে, যে বাংলাদেশে যে প্রগতিশীলতা এবং সংখ্যালঘু এবং নিরীহ মানুষকে হত্যার যে প্রবণতা, এটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে। এই যে আপনি সিলেটের কথা বললেন, ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী পরিবার, এখানে বলা হচ্ছে হিন্দু পরিবার। এবং আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, কিছু কিছু কমেন্টস আছে যেগুলি পড়লে আপনার বমি আসবে, গা গুলাবে। ইয়াং ছেলেরা বলছে যে কি হয়েছে, মারা তো যেতই, ধর্ষণ করলে সমস্যা কি? আপনি খেয়াল করেন বিকৃতি কোন পর্যায়ে চলে গেছে। এই বিকৃতি থেকে যদি সমাজকে উদ্ধার করা না যায়, কেউই কিন্তু নিরাপদ না। হম। আবার আপনি দেখেন, আমি যত কিছু বলি না কেন, মানে আমি তো বলবো যে ঘটনাগুলির জন্য দায় আলটিমেটলি কিন্তু আমাদের সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। নিতে হবে। দেখুন, যদি পুলিশের যে প্রথম প্রাথমিক যে বক্তব্য যে ইয়াবা সেবন করতে গেল, তারপর তাদেরকে বাধা দেওয়া, তারা এগুলো করলো, আমি যদি এটা ধরেও নেই যে ঠিক আছে এটাই সত্য, তো ইয়াবা সেবন করা এটাও তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা। দেশে ইয়াবা আসবে কেন? ইয়াবা কি আমাদের এখানে ফ্যাক্টরি আছে বাংলাদেশে? বাইরের থেকে আসে কেন?
আপনি ফিরাতে পারেন না কেন? এগুলো কি সরকারের দায় না? আবার দেখুন, একই সময় চাঁদাবাজিটা, সারা দেশে চাঁদাবাজি এমন ভাবে বেড়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। চাঁদাবাজি নিয়ে প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে আপনার পুলিশ লাইন্সে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে হামলা করছে, পুলিশ আহত হচ্ছে, কিন্তু পরে দেখা গেল পুলিশকে সাসপেন্ড করা হলো। তো এর মাধ্যমে কি তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি, আপনি যেটা বললেন যে ইয়াবার কথা, একমাত্র বাংলাদেশেই একটা মানুষের নাম হয়ে গিয়েছিল ইয়াবা বৌদি। আপনি চিন্তা করতে পারেন? হুম, এবং সে আবার টেকনাফের চেয়ারম্যানও হয়েছিল। হ্যাঁ, তারপরে যেটা যে সরকারকে তাড়ানো হয়েছে বলে দাবি করা হয়, সেই ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয়। আবার দেখেন, এখানে একটা কথা বলি ভাই, ফ্যাসিস্ট কথাটা বলতে 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 এমন এক জায়গায় আনছে, এখন এই কথাটা বলতে ইচ্ছে করছে কি জানেন? আপনাকে যদি ভাই এখন আমি সুযোগ দিই, ইতালিতে যাবেন, লাভ দিয়ে বলবে ভাই আমার পাসপোর্টের টিকিটটা আপনি করে দেন, আমি আপনারা টাকা দিতেছি, আমার ইতালি পাঠান। ইতালি হইলো মুসলিনীর দেশ, কিন্তু প্রথম ফ্যাসিস্ট, বুঝছেন, সবচেয়ে বড় জি। ফ্যাসিস্ট। আচ্ছা, এবার যদি আপনারে বলি যে আচ্ছা ভাই, ইতালির থেকেও একটা ভালো জায়গা আছে, যাইবেন জার্মানিতে, তখন তো আর 3 লাখ দিয়া করবেন 20 লাখ টাকা বাড়াইয়া দিলাম, আমার জার্মানিতে দেন। জার্মানি তো ফ্যাসিস্টের বাবার দেশ, হিটলারের দেশ, ঠিক না? একটা যদি ফ্যাসিস্টের দেশ আর একটা ফ্যাসিস্টের বাবার দেশ, তো প্রশ্ন হচ্ছে কি জানেন, ফ্যাসিস্ট তাড়াইছেন ঠিক আছে ভাই, কিন্তু ইয়াবা তো তাড়াইতে পারেন নাই, ইয়াবা তাড়াতে পারেননি। এবং আপনি যেটা বললেন যে ইয়াবা আসে কিন্তু আমাদের পাশের দেশ থেকে। হ্যাঁ, এই যে বার্মা থেকে বেশি আসে বলে জানি, আমি যতটুকু জানি মিয়ানমার থেকে। এই সাংঘাতিক নেশা আসলে কি হয় জানেন, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন মনে করছি আমি। যখন এই যে একটু আগে আপনি নিজেই বললেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, এটা তো একটা সিগন্যাল। গান বন্ধ করে দেওয়া, সঙ্গীত বন্ধ করে দেওয়া, এবং যিনি নতুন তথ্যমন্ত্রী হয়েছেন, আম, আন্দালিব রশিদ রাশিদি, কি যেন আন্দালিব, আন্দোলনের পার্থ। আন্দালিব পার্থ, আরেকটা মাঝখানে কি নাম আছে, হ্যাঁ, তো সুদর্শন ভদ্রলোক, এবং আত্মীয়তা সূত্রে আওয়ামী লীগেরও আত্মীয়, আবার বিএনপিও করেন বা অন্য দলের সাথেও মানে মোর্চায় আছেন। তো উনি আবার বলছেন তথ্যমন্ত্রী হয়ে যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, এগুলো চলবে না। চলবে না মুখে বললে তো হবে না, ওরা তো হারমোনিয়াম ভেঙে ফেলছে প্রতিনিয়ত। হ্যাঁ, আলাউদ্দিন খাঁর যে স্মৃতি বিজড়িত ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস করে দিয়েছে প্রায়। হ্যাঁ, বাদ্যযন্ত্রগুলো তাদের চোখের শত্রু হয়েছে। তো আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, গান থাকবে না, সঙ্গীত থাকবে না, নাচ থাকবে না, আপনার কি বলে এটাকে আবৃত্তি থাকবে না, প্রেম থাকবে না, বিরহ থাকবে না, তাহলে কি থাকবে? উন্মাদনা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো থাকবে। দেখেন, এই যে বয়ানগুলি হয়, ধর্মের নামে যে বয়ানগুলি হয়, সেখানে এক সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে, প্রগতিশীলতার বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে, এগুলো নিয়ে নানা কথা বলে। কিন্তু কখনো আপনি শুনেছেন যে মাদকের বিরুদ্ধে বলে? বলে ওরা যদি ক্যাম্পেইন করতো যে মাদকের বিরুদ্ধে, তাহলেও তো কাজ হইতো। তার মানে কি, তলায় তলায় একটা কিন্তু, আমি বলবো তলায় তলায় একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশ নিমজ্জিত হয়ে আছে। এবং এই যে গান বাজনা, এগুলি যদি প্রোটেক্ট করতে না পারে বিএনপি, বিএনপি কি ভুলে গেছে যে বিএনপির যিনি প্রধান, যাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে তারা রাজনীতি করছেন, সেই ভদ্রলোক, আমাদের জিয়া রহমানের কথা বলছি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারপরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, এগুলি বিএনপি সিগনেচার সঙ্গে পরিণত হয়ে গেছিল, যে কারণে আওয়ামী লীগের আমলে এসব গান বাজানো হতো না। আওয়ামী লীগের যেমন জয় বাংলা, বাংলা জয় ছিল, এদের ছিল। আমি বলতে চাচ্ছি কি, তখন সঙ্গীতটা সবাই গ্রহণ করেছিল। আজকে সঙ্গীত গ্রহণ করে যদি প্রতিরোধ দাঁড় করানো না যায়, তারপরে তো একদিন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আর গান বাজনা হবে না। এবং সেই প্রক্রিয়ার জন্য তো আমাদের বিরোধী দল রয়েছেই। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যখন জাতীয় সঙ্গীত গীত হয়, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন সবার ঠোঁট বিড়বিড় করে, আমাদের বিরোধী দলের ঠোঁট কিন্তু বিড়বিড় করে না। অর্থাৎ তারা না পারতে এটাকে মেনে নিয়েছে। এই যে সঙ্গীতের প্রতি অনীহা, এই যে সঙ্গীতের প্রতি অবজ্ঞা, এবং আমাদের সংস্কৃতির প্রতি যে বিরাগ, সেটা আস্তে আস্তে ক্রোধে পরিণত হচ্ছে, এবং সেই ক্রোধ একদিন আমাদের আগুন জ্বালিয়ে শেষ করে দিতে পারে বলে আমার আশঙ্কা হয়। এখন এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে যে প্রসঙ্গটা উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গে একটু একটা কথা বলে শেষ করি। ওই সম্পর্কে বলতে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা। ব্রাহ্মণবাড়িয়ার কথা আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের অংশ নয়? আলাদা কেন হবে? ব্রাহ্মণবাড়িয়াতে উনার জানা উচিত, আমরা পছন্দ
আমাদের বিএনপি পছন্দ করুক বা না করুক, ব্রাহ্মণবাড়িয়া যে রুমিন যিনি জিতেছেন তিনি কিন্তু শক্তিশালী কথা বলেন। তার কাছ থেকে তার ভূমিকাগুলো শেখা উচিত বলে আমি মনে করি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, বাংলাদেশে এরকম বহু স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, সেই মনসুর আলী সাহেবের আমল থেকে আপনার ওই কি লুৎফুজ্জামান বাবর, হ্যাঁ, লুকিং ফর শত্রুস, বহু স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আমরা দেখেছি, ইনক্লুডিং সোহেল তার সহ নানা ভাঁড়, বহু কিছু দেখেছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী টেকে না, টেকে কিন্তু আপনার আমাদের সংস্কৃতি, টেকে আমাদের সমাজ, টেকে আমাদের যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের যে নর্মাল লাইফের যে প্রক্রিয়াগুলো সেগুলো বারবার টিকে যায়। ব্রাহ্মণবাড়িয়া কেন জানি না, ব্রাহ্মণবাড়িয়া আপনার বিভিন্ন সময় থেকে, আজকে বহু সময় থেকে, ইভেন গত সরকারের আমলেও যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের আমলেও ব্রাহ্মণবাড়িয়া একটা অগ্নিকুণ্ডের মতো হয়ে আছে। ওখানে প্রায় মারামারি হয় আপনি দেখবেন, এবং দা বল্লম ছুরি নিয়ে দুই পক্ষ তেড়ে আসে, এরকম বহু দৃশ্য দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে পুলিশ কি জানে না? পুলিশ যদি না জানে, আপনি বলেন, আপনার হয়তো মনে আছে ঢাকায় এক বিদেশি গুরুত্বপূর্ণ মানুষের একটা ওয়ালেট এবং একটা ল্যাপটপ চুরি হয়েছিল, 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে দিয়েছে, উইদিন 12 আওয়ার্স। 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা বের করে তার হোটেলে পৌঁছে দিয়েছিল। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু পুলিশকে দিয়ে এই কাজটা করাতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশকে দিয়ে এই কাজটা করানো। সেখানে যদি তিনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শান্তি পায়, তাহলে তো আমি বলবো যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। প্রলয় হচ্ছে ভাই, চোখটা মেলেন এবং দেখেন, চোখটা মেলে দেখেন। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি হয়েছেন নতুন, যিনি এক উপদেষ্টা ছিলেন, তিনি কিছু কিছু কর্মকাণ্ড করছেন, এগুলো তার আচরণ, তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর হা অথবা নাতেই দেওয়া যায়, সেটা নিয়ে উনি অনেক জ্বালা টালা নিয়ে আলোচনা করছেন। এটা নিশ্চয়ই আপনি চোখে পড়েছে। এই জ্বালা নিয়ে আপনি কি করবেন? প্রথম কথা হলো, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই, জ্বালাটা প্রথম আলোর বিরুদ্ধে হয়েছে এই জন্য, বুঝছেন, কারণ নিউজটা প্রথম আলো করছে। হ্যাঁ, এই জন্য জ্বালা শব্দটা ভালো লেগেছে আমার। কিন্তু উনি এটা বলতে পারেন না। উনার উচিত ছিল, উনি দ্বৈত নাগরিক কিনা। ঠিক আছে, এখানে আপনাকে একটা কথা বলি, এই প্রথম আলোর অন্যতম লেখক, আমি নাম বলতে চাই না, আমাদের বন্ধু মানুষ, হ্যাঁ, উনি অনেকদিন চুপচাপ ছিলেন অথবা গা ঢাকা দিয়েছিলেন, আবার এসে এখন কথা বলেন। এই দেখেন, এই যে রংপুরের ঘটনা, আমি কেন বলছি কথাটা, এই যে রংপুরের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, ঢাকার ঘটনা, সিলেটের ঘটনা, কোনো টু শব্দ করে না। যেই নিজের পত্রিকার বিরুদ্ধে এটা লেগেছে, ওই যে জ্বালাটা, সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়া বলছে জ্বালা কার হয়েছে এটা আপনার চিন্তার দরকার নেই, আপনি বলেন সত্য কি মিথ্যা। এইটাতে আপনি খেপে উঠছেন কারণ আপনার গায়ে লাগছে, তাই তো? অন্যগুলো আপনার গায়ে লাগে না, তাই না? মানে যখন প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো তখন শুধু রিয়েক্ট করবে, অন্যদের পুরে ছাই হয়ে গেলে ওখানে গিয়ে মূলাটা খাবে, আলুটা খাবে পোড়াইয়া, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এই প্রতিমন্ত্রীকে মোটেই সমর্থন করছি না। আপনি হয়তো জানেন যে ডুয়েল সিটিজেনশিপ আমাদেরও আছে, আমরা অস্ট্রেলিয়ারও সিটিজেন, জন্মসূত্রে আমরা বাংলাদেশেরও সিটিজেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি যদি ওই দেশে রাজনীতি করতে যান, এই দেশে অনেকে করে গেছিল, এই আপনার শেখ হাসিনার সময়ে অনেককে আমি জানি যারা টেম্পোরারি স্থগিত করা যায়, তারা টেম্পোরারি ওটাকে স্থগিত করার জন্য অনুরোধ করে দেশে চলে গিয়েছিল, কেউ কেউ ফিরে এসে আবার ওটাকে বহাল করেছে, আর যারা মনে থাকবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটাকে ত্যাগ করে যায়। উনার উচিত ছিল একটা পরিষ্কার বয়ান দেওয়া যে আমি এটা রাখি নাই, অথবা এইভাবে আমি আছি, এটা না বলে কার জ্বালা হয়েছে কার জ্বালা হয়নি। ভাই আমি একটা জিনিস দেখলাম আপনার, মানে আমরা চাই বেশি হয়তো, পাই খুব কম যে কোনো সরকারের কাছে। আমাদের জনগণের অত্যন্ত ন্যায্য চাওয়াটাও অত্যন্ত কম করে পাওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের ওই গল্পটা মনে রাখতে হবে, আপনি বোধহয় গল্পটা জানেন, যে এক চেয়ারম্যানের কাছে, মানে স্থানীয় লোকাল মোরালের কাছে এক লোক তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চাইয়ে একটা দরখাস্ত দিয়েছিল, কামান। জি জি। তো ওই লোক তাকে ডাকায় আনছে, বলে যে ওই তোমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তুমি একটা পিস্তল চাইতে পারো, তুমি একটা বড় জোরে স্টেন গান চাইতে পারো, মেশিন গান চাইতে পারো, কামান চাও কেন মিয়া? কামান তো যুদ্ধে ব্যবহার হয়। কয় কামান চাই কেন স্যার? কমু কখন? মনে আছে গত বছর, তার আগের বছর এই যে বিয়াগুলি হইলো, আপনার কাছে ওরা 30 কেজি চাল 50 কেজি চিনি চাইছিল, আপনি কাটতে লিখছেন 2 কেজি চাল আর 5 কেজি চিনি দিতে। তো আমি কামান চাইলে না, আপনি কাটতে কাটতে আমার একটা পিস্তল দিবেন, পিস্তল চাইলে তো কিছুই দিবেন না।
তো হুম। কামান কমে কমে পিস্তল হবে, আমাদের চাওয়া বাড়াতে হবে, আমাদের কথা বলতেই হবে। আমি আমাদের বলতে বলছি কি জানেন, আমরা তো ধরেন একটা নিরাপদ ভূমিতে থাকি, দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, পরিচিত মানুষদের জন্য। আমি খুবই অকপটে আপনাকে বলছি, বহু মানুষের এই ঘটনায় আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষের যে স্বপ্ন আছে, একটা বাড়ি বানাবে, থাকবে, মানে রাষ্ট্র কেন নির্মাণ হয় আপনার, আমরা সিরিয়াস কথা না গেলেও রাষ্ট্র তো একটা সংজ্ঞা ভাই, রাষ্ট্র হচ্ছে একটা থিওরি। আপনি এই যে ল্যান্ডটা দেখেন, এই ল্যান্ডটাকে নির্ধারণ করা হয়েছে একটা সংজ্ঞা অনুযায়ী যে একটা রাষ্ট্র হবে, সেখানে একটা মানুষ থাকবে, সেখানে কিছু মানুষ থাকবে, সেখানে কিছু আইন থাকবে, সেখানে কিছু নিয়ম থাকবে, মানুষ নিরাপদে বসবাস করবে। তো সেটাই যদি না হয়, তাহলে রাষ্ট্রের সংজ্ঞা কি আক্রান্ত হচ্ছে না? এটা তো বুঝতে হবে। এই সরকারকে আমরা যতভাবেই দেখি না কেন, আস্তে আস্তে কিন্তু ওদের সময় হয়েছে জবাবদিহিতার। এবং যত এই ঘটনাগুলি বাড়বে, তত কিন্তু নেগেটিভ ইফেক্ট বাড়বে এবং পপুলারিটি ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম, এখন একটু কম সিরিয়াস, নন জি। সিরিয়াস না, কম সিরিয়াস, একটা কম সিরিয়াস কথা বলি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি এর মাঝখানে একটা আমরা দেখলাম যে বিটিভিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছেন, কাজী জেসিন। আমারও একসময় সহকর্মী ছিলেন উনি। তো হঠাৎ করে ওনার দুটো দৃশ্য আমার চোখে পড়লো। একটা দৃশ্য চোখে পড়লো, আমরা দেখলাম যে একটা অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি মন্ত্রী বেশ আগ বাড়িয়েই ওনার সঙ্গে মানে মাঝখানে একটা সিট ছিল ফাঁকা, সেই সিটের মাঝখান দিয়ে হাত বাড়িয়ে ওনার করমর্দন করছেন। আবার মানে এটা আমার কাছে একটা অস্বস্তি লাগলো, কিন্তু যে মানে যেভাবে উনি হাতটা টেনে করমর্দন করলেন, এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হচ্ছে আর কি। তো এটার থেকে একটু বিশেষ পুরো অর্থ দেখেন, মানে উনি তো একজন মন্ত্রী আর উনি একজন সরকারি কর্মকর্তা, তো কেন? দেখেন, আবেগের বেগ যখন বেড়ে যায়, তখন সেটা কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকটা হচ্ছে, উনি বয়স্ক মানুষ বলে ধরেন যে রমণীর করতল স্পর্শ করা বা হাত স্পর্শ করার কি উনার কোনো স্বাদ হতে পারে না? এইভাবে যদি বিষয়টা দেখি তাহলে ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা তো একটু রসিকতার মতো হলো, কিন্তু মূল কথা হচ্ছে, এটা কিন্তু মনে রাখা প্রয়োজন যে বিষয়টা দৃষ্টিকটু হচ্ছে কিনা। রাইট। যখনই আপনি পাদপ্রদীপের আলোয় থাকবেন, যে কোনো কারণে হোক, আপনি মন্ত্রী হন, সচিব হন, কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তখন ক্যামেরা এবং ফোকাস আপনার উপর থাকবে। নিজেকে সংযত রাখা, আমি খেয়াল করেছি এটা, ওই মেয়েটা একটু বিব্রত হয়েছেন, কাজী জেসিন একটু বিব্রতই হয়েছেন মনে হয়েছে, এবং তার হাতটাকে এইভাবে ধরে রেখেছে এরকম করে, মানে জি জি। ওই গেস্টারটার প্রয়োজন ছিল না। ওই গেস্টারটা আমি কোনো কারণ দেখি নাই, ওইটা হাতে তালুটা ধরেও চমৎকার করে বলা যেত। এবং আমি যেটা বলি কি জানেন, স্পর্শে যদি স্নেহ থাকে, সেটা যেমন বোঝা যায়, স্পর্শে যদি পবিত্রতা থাকে, সেটাও তেমন বোঝা যায়। আমরা বলছি না যে এটা অপবিত্র ছিল বা কি ছিল আমরা জানি না, কিন্তু যে স্নেহের একটা স্পর্শ, সেটা যদি সেখানে দেখা যেত, তাহলে হয়তো এটা নিয়ে কোনো কথা উঠতো না। তো আমি বলবো যে ধরেন, নিতাই রায় চৌধুরী উনার নাম, তো গৌর নিতাই মানে তো জানেন, যারা সাধু হয়ে গেছিল এবং যাদের ছবি হিন্দুরা টানিয়ে রাখে সাধু বলে। তো আপনি সাধু না হন, অন্তত গৌর নিতাই নিতের মর্যাদাটা রাখেন, এটা আর কি, তাহলে একটু ভালো হয়। না, আমরা ওই বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি এবং সংস্কৃতি মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে আপত্তি করছি। আসলে ওনারা বলতে পারেন যে আমরা তাহলে যাবো কোন দিকে, এদিকে করলে সমস্যা, ওদিকে করলে সমস্যা। না না না, আমরা তো উনাকে হাতের দিকে যেতে নিষেধ করেছি, আর সব তো ঠিক আছে, বাকি কিছু তো আমরা নিষেধ করিনি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসলে সিরিয়াস আলাপ দিয়ে শুরু করলাম, শেষ দিকে একটু হালকা করার চেষ্টা করলাম, তাতেও হালকা হলো না এই কারণে কি, সমস্যাগুলো তো থেকেই গেল। একদম হম। শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করি। আপনি কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলেন, সেটা হলো তাহলে কি এগুলো জঙ্গিবাদ কি আবার ফিরে আসছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝখান থেকে যেন একটা আশঙ্কা দেখা গিয়েছিল, এবং সব সময় সকল সরকারের যে প্রবণতা যে এটাকে অস্বীকার করা, আমাদের এই সরকারও অস্বীকার করছে। কিন্তু গণপতি চক্রবর্তীকে সপরিবারে যে মৃত্যু মানে নিহত হতে হলো, এটাকে অস্বীকার করবেন কিভাবে?
সিলেটে যে একটা আওয়ামী পরিবারকে সপরিবারে নিহত হতে হলো, এবং দৃশ্যত কোনো কারণ ছাড়া, কেউ বলতে পারছে না কারণটা কি, এদের অপরাধটা কি ছিল এটা কেউ জানে না, এবং অপরাধটা সরকার বেরো করতে পারছে না, তাহলে কাকে দায় দিবেন? আমি এখানে একটা কথা একটু ধরে দেই, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় অনেকগুলো শীর্ষ সন্ত্রাসী কিন্তু জেলখানা থেকে বেরিয়ে গিয়েছিল, অনেক অস্ত্র কিন্তু লুট হয়েছিল, কেউ কিন্তু উদ্ধার করেনি এবং করার চেষ্টা করেছে কিনা তাও যায় না। জীবনের আপনি শেষ করে যান আলোচনাটা। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে ওই শেখ হাসিনার সময় আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছিলাম, যে আপনার যদি ক্যান্সার হয়, আপনাকে আমি যতই ব্র্যান্ডেড শার্ট পরাই, চকচকে জুতো পরাই, টাই পরাই, ঘোরাই না কেন, আপনার কিন্তু প্রয়োজন আসলে কেমোথেরাপি। এবং কেমোথেরাপি যদি আপনি না নেন, এক সময় কিন্তু আপনি মারা যাবেন, অথবা আপনি পঙ্গু হয়ে যাবেন। তারা কিন্তু তাদের পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। এই যে আপনি বললেন না যে অস্বীকার করার প্রবণতা, এই পরিবারটা কেন মারা গেছে এটা মানুষের জানার অধিকার নেই? আপনার একটা বাচ্চা ছেলে, আমার কি মায়া লেগেছে, ছেলেটা হারমোনিয়াম বাজিয়ে গাচ্ছিল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রবীন্দ্রনাথের গানটি সে গাইছিল। তো যেখানে আপনার এই গানটি যে গেয়েছে যে ছেলেটি, যে হয়তো সবাইকে রাজা মনে করে নিজের মতো করে, তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, এই অভিশাপ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, মানুষের জন্ম, মানুষের ধর্ম এবং মানুষের দেশ সে নিজে নির্ধারণ করে না। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের ধারণা ঈশ্বর, যারা প্রকৃতিতে বিশ্বাস করেন তারা জানেন প্রকৃতি নির্ধারণ করে দেয়। এই জায়গায় যারা আঘাত করে এবং যারা প্রতিরোধে ব্যর্থ হয়, তাদেরকে প্রকৃতি ঈশ্বর কেউই ক্ষমা করবে না। এটা আমি 100% নিশ্চিত, ক্ষমা করবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, এরপর আর কোনো কথা থাকে না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।